এখান থেকে যদি পরীক্ষায় কোশ্চেন আসবে চরম মন্দা কত দশকে দেখা যায়, এই কোশ্চেনটা আসতে পারে। আধুনিক অর্থায়নের ধারা কখন, এটা আসতে পারে। কম্পিউটার অধ্যায় কখন, এটা আসতে পারে। WTO এটার পূর্ণরূপ কি এবং এটা কখন আত্মপ্রকাশ করে, এই জিনিসটা এখান থেকে আসতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে লেকচার 1 যেটা ছিল, মানে আমাদের ফিন্যান্সের চ্যাপ্টার 1 যে পার্ট 1 ছিল, ওইটা আমরা আপলোড করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা পার্ট 2, আমরা যে দ্বিতীয় অংশটা আছে, দ্বিতীয় অংশে আমরা একটু আলোচনা করব। আমরা এই চ্যাপ্টার 1-এর 3টা পার্ট তৈরি করব। তো তার মধ্যে ফার্স্ট পার্টটা আমরা আপলোড দিয়েছি, আজকে সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো সেকেন্ড পার্টটার একটা টপিক হচ্ছে অর্থায়নের ধারা। ধারা বলতে হচ্ছে এই অর্থায়নটা এই 30 দশকের থেকে এই 90 দশক পর্যন্ত কিভাবে ট্রান্সফরমেটিভ বা কিভাবে পরিবর্তন হয়ে আসছে, এই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো আমরা যদি 30-এর আগে দেখি, মানে 30-এর পূর্ববর্তী দশকে যদি দেখি, তাহলে আমরা দেখব যে তখন যে কোম্পানিগুলো ছিল, এই কোম্পানিগুলো একত্রীকরণ বলে হয় মার্চ করা বলতে দুইটা কোম্পানি যখন একসাথে হয়ে তারা বিজনেস করতে চায়, বা দুইটা কোম্পানি যখন একটা কোম্পানি হয়ে যায়, সেটাকে বলা হয় মার্জকরণ বা একত্রীকরণ। তো যখন কোম্পানিগুলা তারা চেয়েছিল যে একত্রীকরণ হতে, মানে তাদের মধ্যে একটা টেন্ডেন্সি শুরু হয়েছিল যে তারা একত্রীকরণ হবে। তো এটা ছিল 30-এর পূর্ববর্তী দশক। কিন্তু তাদের যে একত্রীকরণ হওয়া বা যে মার্জ হওয়া, সেটা 30-এর দশকে এসে তাদের একটা বাজে ইমপ্যাক্ট পড়ে। কারণ তাদের এটার কারণে তাদের একটা চরম মন্দা দেখা দেয়, যেটা USA যুক্তরাষ্ট্র এই চরম মন্দা দেখা দেয়। তো এই চরম মন্দার কারণে তখন হচ্ছে শেয়ার বাজারের অবস্থা খুব খারাপ হয়, মানে খুবই খারাপভাবে ধস নামে। তো এটাকে অনেক সময় আমরা 1929 সালের 29শে অক্টোবর এই সালটা থাকে, যেটাকে ব্ল্যাক টুয়েসডে নামেও পরিচিত। তো 30-এর পূর্ববর্তী দশকে কি হয়েছিল, আমরা সামারি বললে যে সবাই একসাথে হওয়ার চেষ্টা করছে, হ্যাঁ, মার্জ করার চেষ্টা। কিন্তু 30-এর দশকে এসে সেটা সাফল্য বা সফলতা লাভ করেনি। সেই জন্য 30-এর দশকে একটা চরম মন্দা বা টেন্ডেন্সি দেখা যায় যে তাদের আনসাকসেসফুলের জন্য। তো যেহেতু এখন একটা ভালো একটা ধস নামে, সেই দিক থেকে 1940-এর দশকে এসে তারল্য, মানে নগদ টাকার অনেক প্রয়োজন হয়। তখন তারা কি করে, তারা শেয়ার বিক্রি করতে শুরু করে। তারা বিভিন্ন কোম্পানির কাছে শেয়ার বিক্রি করে সে টাকা তারা কালেক্ট করতে চায়, যে কোম্পানিগুলোকে কীভাবে আবার ঠিকমতো দাঁড় করানো যায়। তো 30-40 দশকের শেষ, 50 দশকে এসে তারা কি হয়, তারা চেষ্টা করে যে পূর্বের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে, মানে তারা চাচ্ছে যে আগে যেহেতু তারা একবার লস খেয়েছে, তো সেই দিক থেকে এখন তারা কিভাবে সর্বোচ্চ লাভজনক খাতে বিনিয়োগ করা যায়। তো এই দশকে তাদের মেন নিয়মটা ছিল লাভটা এনশিওর করা, তারা যেন প্রফিট এনশিওর করতে পারে। তো এরপরে 60-এর দশকে এসে এটাকে বলা হয় আধুনিক অর্থায়নের ধারা। আধুনিক অর্থায়ন কেন বলছে, কারণ এই জায়গায় এসে তারা মূলধন বাজারকে অগ্রাধিকার দেওয়া শুরু করে। মানে তারা এতদিন যে তাদের এই মুনাফা এনশিওর করতে হবে, ওইটার থেকে একটু সরে এসে শেয়ারটা কিভাবে, মানে শেয়ার বাজারে যারা শেয়ার হোল্ডার, তাদের শেয়ারের দাম কিভাবে বৃদ্ধি করা যায়, সেই জিনিসটাতে তারা ফোকাস করেছে। সেটা হচ্ছে 1960-এর দশকে, এটাকে বলে অর্থায়নের আধুনিক ধারা। তারপরে হচ্ছে 70-এর দশকে এসে আমরা দেখি কম্পিউটার অধ্যায়। তো কম্পিউটারটা আসলে আমরা জানি একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এগুলোর সাথে রিলেটেড। তো 70-এর দশকে এসে যা হয়েছে যে নতুন নতুন ফর্মুলা যেগুলো থাকে ফাইন্যান্সের উপর, যেমন আমরা অনেক ফর্মুলা চিনি, যে মার্কুইজের একটা মডেল আছে, পোর্টফোলিও থিওরি, এরকম অনেক মডেল আছে, যে মডেলগুলা এই 60-এর দশকে 70-এর দশকে এসে সেটা এস্টাবলিশমেন্ট হয়। তো এই জন্য এটাকে বলা হয় কম্পিউটার অধ্যায় ধারা বা কম্পিউটার অধ্যায় শুরু হয় এটাকে। 80-র দশকে এসে প্রতিযোগিতা অনেক বাড়তে থাকে। এই 80-র দশকে যেহেতু তখন মোটামুটি সবাই সর্বোচ্চ লাভজনক খাতটা ক্যালকুলেশনের মাধ্যমে তারা ইনভেস্টমেন্ট করা শুরু করে, সেই জায়গায় 80-র দশকে এসে প্রতিযোগিতা বাড়তে থাকে, তখন আরও বেশি ব্যবসা বাজার সম্প্রসারণ হয়। এখন যেহেতু ব্যবসা বাজার সম্প্রসারণ হয়, তাই আমাদের কি বলে দেশি বিদেশি যে আমদানি রপ্তানি, এগুলোকে আরও বেশি এক্সপেনশন করতে 1990-এর দশকে WTO বা যেটাকে বলা হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নামে হচ্ছে একটা সংস্থা যেটা আত্মপ্রকাশ করে তারা 90-এর দশকে। তো এখান থেকে যদি পরীক্ষায় কোশ্চেন আসবে চরম মন্দা কত দশকে দেখা যায়, এই কোশ্চেনটা আসতে পারে। আধুনিক অর্থায়নের ধারা কখন, এটা আসতে পারে। কম্পিউটার অধ্যায় কখন, এটা আসতে পারে। WTO এটার পূর্ণরূপ কি এবং এটা কখন আত্মপ্রকাশ করে, এই জিনিসটা এখান থেকে আসতে পারে। তো এটা ছিল অর্থায়নের ধারা, এটা একটা পার্ট। আর আরেকটা পার্ট হচ্ছে আমরা এখান থেকে দেখব, সেটা হচ্ছে একই সাথে আমরা দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে আমরা জানি এখানে অর্থায়নের দুইটা সিদ্ধান্ত আছে। একটা হচ্ছে আয় সিদ্ধান্ত, এই টপিকটা আমরা একটু দেখাই দিই। আয় সিদ্ধান্ত
আরেকটা হচ্ছে ব্যয় সিদ্ধান্ত। ব্যয় সিদ্ধান্ত। তো আয় সিদ্ধান্তকে বলা হয় অর্থায়ন সিদ্ধান্ত, অর্থায়ন, অর্থায়ন। আর ব্যয় সিদ্ধান্তকে বলা হয় বিনিয়োগ সিদ্ধান্ত, বিনিয়োগ সিদ্ধান্ত। তো আয় সিদ্ধান্ত বলতে আমরা জানি অর্থায়নে আমাদেরকে সবার আগে আমরা যখন টাকা ইনভেস্টমেন্ট করতে যাই, তো আমাদেরকে কিন্তু টাকা কোন জায়গা থেকে নিয়ে আসবো এটা কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে, যে আমরা টাকাটা কোন জায়গা থেকে নিয়ে আসবো, সেটাকে বলা হয় আয় সিদ্ধান্ত। তাহলে আমরা যে সিদ্ধান্তের মাধ্যমে টাকা নিয়ে আসবো সেটা আয় সিদ্ধান্ত। যে সেটা হতে পারে আমার নিজস্ব তহবিল, হতে পারে শেয়ার বিক্রয়, হতে পারে কোনো ঋণ, যে কোনো কিছু হতে পারে। আর ব্যয় সিদ্ধান্ত বলতে বিনিয়োগ সিদ্ধান্ত, মানে আমরা টাকাটা এনে যে একটা ইনভেস্টমেন্ট করবো, একটা খাতে বিনিয়োগ করবো, এটাকে ব্যয় সিদ্ধান্ত বলে। যেমন আমি একজন থেকে 10,000 টাকা নিয়ে আসলাম, এটা তো অর্থায়ন সিদ্ধান্ত বা আয় সিদ্ধান্ত। এটাকে যখন আমি এটা দিয়ে একটা যদি আমি সেলাই মেশিনও ক্রয় করি বা একটা ফ্রিজও কিনি, এই যে ফ্রিজটাতে আমি ইনভেস্টমেন্ট করতেছি, এটা আমার জন্য একটা ব্যয় সিদ্ধান্ত অথবা বিনিয়োগ সিদ্ধান্ত। তো আজকের লেকচারে আমাদের মোটামুটি অর্থায়নের ধারা এবং অর্থায়নের দুইটা সিদ্ধান্ত থাকে। আর্থিক ব্যবস্থাপক এই দুইটা সিদ্ধান্ত নেই, এই দুইটা সিদ্ধান্ত আমরা আলোচনা করলাম। তাহলে আমাদের লেকচার চ্যাপ্টার 1-এর ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট শেষ। আর আরেকটা পার্ট থাকবে যেখানে আমরা অর্থায়নের নীতিমালা নিয়ে আবার আলোচনা করলে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।